ঠিক যেমন কথা ছিল তাই করেছি। আজকে স্টুডিওতে ঢুকে প্রথমেই গত দিনের এপিসোডের লাস্ট লিঙ্কে রেকর্ড করে রাখা আমার কি কি কর্তব্য পেন্ডিং, কি কি কাজ করতে হবে সেই লিস্টটা শুনে নিয়েছি। কাজেই সব কিছু মনে পড়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এক এক করে কাজগুলো মিটিয়ে ফেলতে হবে। তাহলে অফিসিয়ালি শুরু করে দিতে আর বাধা কোথায়। রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিট ও উনো সিমেন্ট, এই অনুষ্ঠানের আরেকটা নতুন পর্ব সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি একটা কনসার্ট দেখতে গেছিলাম শিলংয়ে, আর সেই কনসার্টটায় যারা গান বাজনা করতে এসেছিল তারা একটা বিদেশি ব্যান্ড, তাদের নাম মিস্টার বিগ। আমাদের বিশিষ্ট বন্ধু যে এখন এই স্টুডিওতে আমার সঙ্গে এই এপিসোডটা সম্প্রচারে আমার প্রধান সহায়ক, সৌভিক। হ্যালো বন্ধুরা। এই যে হ্যালো বন্ধুরা, সে আমাকে সেদিন মিস্টার বিগ দেখে যখন আমি বেরোচ্ছি তখন আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলো, তাতে লেখা ছিল, যেটা লেখা ছিল সেটা সৌভিক নিজেই পড়ে দিক। আমি লিখেছিলাম হাউ ওয়াজ দ্য কনসার্ট। হ্যাঁ, কনসার্টটা শুরুর আগে একবার লিখেছে এনজয় দ্য কনসার্ট। কনসার্টটা যখন শেষ করে বেরোচ্ছি তখন লিখেছে হাউ ওয়াজ দ্য কনসার্ট। মানে বোঝাই যাচ্ছে কনসার্টটার সাথে দূর থেকে হলেও কিরম ভাবে জড়িয়ে গেছিল সৌভিক। তা আমি সৌভিককে সেদিন জবাব দিয়েছিলাম যেটা, সেটা পড়ে শোনাচ্ছি। ভাই, এটা তো বলে বোঝাতে পারবো না রে, এরা তো অলওয়েজ হ্যাভ বিন দ্য বেস্ট, এদের তো কোনো তুলনাই নেই, ইনকম্পারেবল। তবে এতটা আন্ডাররেটেড কেন? নো ক্লু অ্যাট অল। তো সৌভিক, এবার এটা থেকেই, এই কনভারসেশনটা থেকেই আমাদের আজকের আড্ডাটা শুরু হোক। আমার একটা ছোট্ট প্রশ্ন তোকে, মিস্টার বিগ সম্পর্কে তোর কিরকম আইডিয়া বল? না, আমার বিশেষ কিছু আইডিয়া নেই। যে ভদ্রলোক বেস বাজান, হ্যাঁ, তার প্লেইং আগে দেখেছি, বিলি শিহান। হ্যাঁ, তো সেই সূত্রে আরো ইন্টারেস্ট বেশি আর কি। আচ্ছা, তো এই যে সৌভিক যে কথাটা বলল, এইখানেই আমার বিস্ময়, আর এইখানেই আমার একজন শ্রোতা হিসেবে আপত্তিও, মানে সৌভিকের প্রতি আপত্তি না, কিন্তু এই যে এরা এত আন্ডাররেটেড কেন, এই কেন শব্দটা আমাকে বিস্ময়াভূত করে। হ্যাঁ, আলাদা করে ও যেরকম বলল বিলি শিহান, যে হচ্ছে একজন বেসিস্ট, বিশ্ববিখ্যাত বেসিস্ট। ওদের যে গিটারিস্ট তার নাম হচ্ছে পল গিলবার্ট, বিশ্ববিখ্যাত, বিখ্যাত বিখ্যাত আরো কতবার বললে যে ঠিক হবে জানি না, কিন্তু ওই আর কি, মানে ওই লেভেলের, গড লেভেলের বিখ্যাত। বিলি শিহানও যেরকম ঠিক তেমনই পল গিলবার্ট। ওদের ড্রামার যে আগে ছিল, মানে অরিজিনাল মেম্বার, সে মারা গেছে, তার নাম প্যাট থর্পি। তার একটা সিগনেচার স্টাইল আছে যেটা প্রায় বলা যায় অননুকরণীয়। অবশ্য একজন সেশন মিউজিশিয়ানকে নিয়ে ওরা এই ট্যুরটা করছে, উইচ ইজ সাপোজ টু বি দেয়ার ফাইনাল ট্যুর, মানে এটার নাম ওরা দিয়েছে দ্য বিগ ফিনিশ। তো এদের গান আমি যখন শুনতে শুরু করেছিলাম, সেটা আমার ইংরেজি গান শোনার একদম প্রথম যুগ। আসলে সেই সময় একদিকে যেমন মাইকেল জ্যাকসনের ভিডিও চলছে, অন্যদিকে তেমনই এরোস্মিথের ভিডিও চলছে, পাশাপাশি নির্ভানার ভিডিও, জিএনআরের ভিডিও আসছে। একই সঙ্গে তাল মিলিয়ে সেই সময় খুব বিখ্যাত একটা ভিডিও ছিল মিস্টার বিগের মিউজিক ভিডিও ওয়াইল্ড ওয়ার্ল্ড। এই গানটা থেকেই ইন্টারেস্টটা শুরু হয়েছিল এবং ওদের ক্যাসেট কিনেছিলাম। যে ক্যাসেটটা আমি কিনেছিলাম তার নাম বাম্প অ্যাহেড। এই ক্যাসেটটার পরবর্তীকালে আমি সিডিও কিনেছি, তারপরে ভাইনাইল ভার্সনও কিনেছি। মানে 3টে ফরম্যাটেই গানটা আমার কাছে আছে, 3টে ফরম্যাটই প্লেয়েবল। গানগুলো শুনে পুরো ছিটকে গেছিলাম। গানগুলো নানা ধরনের, প্রচণ্ড বৈচিত্র্য আছে। কোনোটা একেবারে হার্ড রক, কোনোটায় দেখছি প্রোগ্রেসিভ মিউজিকের ধারা রয়েছে, আবার কোনোটা একেবারে ব্যালেড। আমি যখন ওদের আরও গান শুনতে শুরু করলাম, জানতে পারলাম যে ওদের নিজস্ব একটা অরিজিনাল খুব বিখ্যাত হয়েছিল, তার নাম টু বি উইথ ইউ। টু বি উইথ ইউ কিন্তু একটা অ্যাকোস্টিক গিটার ড্রিভেন সং। এই রেঞ্জটা জাস্ট ভাবা যায় না। পাশাপাশি আগেই যেটা বললাম, ওদের কনসার্টে গেলে কোন জনের দিকে তাকিয়ে থাকবো সেটা বুঝে ওঠাই ডিফিকাল্ট। মানে কার দিকে তাকাবো? অনেকের কথাই তো বললাম, 3 জনের কথা বললাম, আরেকজন বাকি রয়ে গেছে যে কিনা ভোকালিস্ট, তার কথা বলা হয়নি, তার নাম মিস্টার এরিক মার্টিন। সৌভিক আমাকে বলেছিল যে তুমি যখন যাচ্ছ নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে। আমি বললাম শোন, কোনো চান্স নেই। ও বলল শোনো, খেলা তো এখনো বাকি আছে, দেখো না কি হয়। মনে আছে সৌভিক? একদম মনে আছে। এবং আলটিমেটলি সৌভিকের কথাটা ফলে যায়।
একদম অ্যাক্সিডেন্টালি আমি যে হোটেলে ছিলাম ওই একই হোটেলে ওরাও ছিল, এবং পরের দিন ব্রেকফাস্ট করতে নেমে দেখলাম যে ওরা চেক আউট করছে। তখন একটু কথা বলবার লোভটা সামলানো গেল না, এবং কথা বলে মনে হলো সব থেকে মাই ডিয়ার লোক ওদের মধ্যে হচ্ছে এই এরিক মার্টিন। তাকে আমি বললাম, আপনারা প্লিজ, অ্যাজ আ ফ্যান বলছি, আপনারা প্লিজ কনসার্ট করা বন্ধ করে দেবেন না। তিনি বললেন, ইউ আর টু লেট, তুমি অনেক দেরি করে ফেলেছো এই কথাটা বলায়। আচ্ছা সবিক, জানিস ওদের একটা গান আছে, সেখানে এই পল গিলবার্ট একটা গিটার সোলো বাজান ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে। ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, শুনেছি আমি। দেখেছিস কি? আমি লাইভ দেখলাম। যখন পল গিলবার্ট সোলোটা শুরু করতে যাবে, এরিক কোথা থেকে ওই ড্রিল মেশিনটা নিয়ে এলো আর পলের হাতে ধরিয়ে দিল। পল সেটা দিয়ে বাজালো। গানটার নাম হচ্ছে ড্যাডি ব্রাদার লাভার লিটল বয়, দ্য ইলেকট্রিক ড্রিল সং। আমি যখন ওদের অ্যালবাম শুনছিলাম আর ওদের রীতিমতো স্টাডি করছিলাম ওদের মিউজিক নিয়ে, মানে হ্যাংলার মতো গোগ্রাসে গিলছিলাম যেটাকে বলে, তখন আমার সত্যি সত্যি মনে হতো যে আর তো কেউ এদের কথা বলছে না, তাহলে কি আমার কানে গড়বড় হচ্ছে? আমি কি এমন একটা মিউজিক শুনে ফেলছি যেটা হয়তো মিউজিক্যালি ভালো নয়, কিন্তু আমার কোনো কারণে ভালো লাগছে, সেরকম কিছু? তো আমি তখন যে সমস্ত মিউজিশিয়ানের সঙ্গেই দেখা হতো তাদেরকে জিজ্ঞেস করতাম যে, মিস্টার বিগ শোনো, এরম করে করে দেখতে পেলাম যারা মিউজিক নিয়ে চর্চা করে, বিশেষ করে পাশ্চাত্য মিউজিকের ধরন ধারণ নিয়ে যারা রীতিমতো পড়াশুনো করে বা বাজনা বাজায়, তাদের মধ্যে অনেকেই এদের ফ্যান। যেমন এবারে কনসার্টে আমার এয়ারপোর্টেই দেখা হয়ে গেল বুটির সঙ্গে, সুদীপ্ত ব্যানার্জি, যে আগে ইনসমনিয়া, পরবর্তীকালে ক্যাকটাসের কিবোর্ডিস্ট ছিল, এবং আমার সঙ্গেও অনেক ফিল্মের গানের কাজ ও করেছে আমার মিউজিক ডিরেকশনে। এবং গাবু অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়। গাবুর পরিচয় তো আলাদা করে দেওয়ার কিছু নেই, তবে একসঙ্গে কাজের কথাই যদি আসে, হ্যাঁ, গাবুর সঙ্গেও আমি একসাথে কাজ করেছি। অ্যালবামের নাম হচ্ছে নিষ্ক্রমণ। তো গাবু হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপ করে জানালো, মিস্টার বিগের কনসার্ট হচ্ছে। আমি বললাম, অলরেডি খবর পেয়ে গেছি, অলরেডি টিকিট কাটা ডান। তো অবভিয়াসলি ওর সঙ্গেও কনসার্টে গিয়ে দেখা হলো ক্রসউইন্ডসের সেই আইকনিক লাইন আপের ড্রামার চিরদীপ লাহিড়ির সঙ্গেও। আবারও একসঙ্গে কাজের প্রসঙ্গ চলে আসছে। হ্যাঁ, চিরদীপ লাহিড়ির সঙ্গে আমি যে অ্যালবামে কাজ করেছি সেই অ্যালবামের নাম হলো R&B। এছাড়া আশেপাশে যেদিকেই তাকাচ্ছিলাম বিখ্যাত মিউজিশিয়ানসদের অনেককেই দেখতে পাচ্ছিলাম। তো আবার আমার ওই তৈরি হওয়ার সময় ফেরত যাই। যার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি জমেছিল তার নাম অ্যালেন। আমার ভীষণ ভালো লেগেছিল যখন অ্যালেন বলেছিল যে ও মিস্টার বিগ ফ্যান। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে, ভাই তোর কাছে কি অ্যালবাম আছে? আসলে তখন তো এখনকার যুগের মতো ছিল না, অনেক কষ্ট করে অ্যালবাম জোগাড় করতে হতো, আমাদের ক্যাসেট কিনতে হতো ধর্মতলায় গিয়ে, কিন্তু সেখানে খুব বেশি স্টক থাকতো না, মানে যেটা চলছে বাজার চলতি সেটাই থাকতো, পুরনো অ্যালবাম খুব একটা পাওয়া যেত না। অ্যালেন বলল ওর কাছে আছে লিন ইনটু ইট। মজার ব্যাপার হলো, আমি একটা বিখ্যাত পোস্টারের দোকান থেকে এই লিন ইনটু ইটের যে কভার পিকচারটা, যেখানে ছিল একটা উঁচু বিল্ডিং থেকে একটা বাষ্পচালিত রেলগাড়ির ইঞ্জিন পড়ে যাচ্ছে উপর থেকে নিচে, তার উপরে ইংরেজিতে লেখা ছিল দুর্ঘটনা ঘটেই থাকে। তো এই ছবিটা ছিল লিন ইনটু ইটের কভার পিকচার। কাজেই ওই অ্যালবামটা পাওয়ার জন্য আমার একটা আগ্রহ তো ছিলই। আমি অ্যালেনকে বলেছিলাম, ক্যাসেটটা আমাকে একটু শুনতে দিবি অ্যালেন? তা অ্যালেন আমাকে দিয়েছিল। দেওয়ার পরে আমি ওকে বললাম, শোন, এই ক্যাসেটটা আমি আর তোকে ফেরত দেব না। ফেরত দিও নি, এখনও আছে আমার কাছেই রাখা। ও মেনে নিয়েছিল, এমনিতে খুব রকচটা, কিন্তু সেক্ষেত্রে বুঝেছিল যে আর কিছু করা যাবে না, ক্যাসেটটা আমার আয়ত্তে চলে এসছে, আর ফেরত পাবে না। এবার অবশ্য অ্যালেন যায়নি কনসার্টটা দেখতে, তার কারণ বেশ কিছু বছর আগে ও ব্যাংককে না সিঙ্গাপুরে কোথায় একটা মিস্টার বিগের কনসার্ট দেখে এসেছে। সেবার আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তখন রূপ অনেক ছোট ছিল এবং রূপের এই কনসার্টে ঢোকবার প্রবেশাধিকার ছিল না। তখন আমার মনে হয়েছিল যে বিদেশে গিয়ে একটা কনসার্ট দেখব, এমনিতেই ওকে ছাড়া এত বিদেশ ভ্রমণ করতে হয়, একটা আনন্দ করতে যাব বিদেশ, সেখানেও ওকে ছাড়া যাব। তাই জন্য আমি যাইনি। সেই যে যাইনি সেটা একটা বড় ক্ষতি, কারণ প্যাট থর্পিকে আমার দেখা হলো না, ওই লাইন আপটাকে দেখতে পেলাম না। এবার যখন বিগ ফিনিশ ট্যুর ঘোষিত হলো, তখন মনে হলো এটাই তো শেষ সুযোগ, অন্তত ওদের তিনজনকে দেখতে পাবো, আর রূপকেও এবারে নিয়ে যেতে পারবো, সে বড় হয়েছে। এই যে রূপকে নিয়ে গেলাম ফাইনালি,
ফিরে আসবার পর থেকে যখনই ওর ঘরের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ভেতর থেকে মিস্টার বিগের গান ভেসে আসছে। এটা কিন্তু আমি মনে করি বাবা হিসেবে আমার একটা বড় পুরস্কার। মিস্টার বিগের অরিজিনাল লাইন আপ না দেখবার যে দুঃখটা, রূপের মধ্যে ওদের মিউজিকের প্রতি ভালোবাসা তৈরি করে দিতে পেরেছি বলে সেই দুঃখটা বেশ অনেকটাই পূরণ হয়েছে। আগের দিনই আলোচনা হচ্ছিল যে 3টে নতুন গান প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটা গান গত এপিসোডে বাজিয়েছি আমরা, যেটা ব্রহ্মগুল নাটকের একেবারে শেষ পর্বে এসেছে। সেই গানটার নাম মেষপালক। অন্য আরও 2টো গান তো এসেছে, তো 2টো গান নিয়েই একই দিনে আলোচনা করা ঠিক না। আজকে একটা গান বেছে নিচ্ছি। গত দিনের একেবারে শেষ মাথায় বলেছিলাম এটা হলো একটা 3D সং, বা এর একটা ত্রিমাত্রিকতা আছে। আজকে বলবো এর একটি নয় 2টি ত্রিমাত্রিকতা আছে। কি করে? ওকে, রহস্যের সমাধান করে দিচ্ছি। 3D মানে হলো 3টে ডি আছে এই গানের নামে। গানের নাম দাঁড়ে দাঁড়ে দ্রুম, অর্থাৎ ডি 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 সব মিলিয়ে 3D। এবার 3D এই কথাটার তো একটা অন্য মানেও আছে, সেটা হলো 3 ডাইমেনশনাল। এই অ্যালবামের যে প্রচ্ছদ চিত্র, তাতে 3 জনের ছবি দেখা যাচ্ছে। গীতিকার সুরকার হিসেবে আমার ছবি, গায়ক হিসেবে 2 জনের ছবি। একজন হচ্ছেন সায়ক বন্দ্যোপাধ্যায় এবং অন্যজন অনুপম রায়। এইটা একটা ত্রিমাত্রিকতা। আর একটা খুব জনপ্রিয় ত্রিমাত্রিকতা আছে। আমি, সৃজিত মুখোপাধ্যায় এবং অনুপম রায়, এই ত্রয়ীর গানগুলো সবসময় খুব বিখ্যাত হয়, আমরা এটা জানি। এই যে গানটা রেকর্ড করা হয়েছিল, যেখানে আমার কথায় ও সুরে গেয়েছিল অনুপম, সম্ভবত এই গানটা বেঁচে থাকার গানের পরে আমাদের প্রথম কাজ, অর্থাৎ আমার এবং অনুপমের প্রথম কাজ। কিন্তু এর মধ্যেও সৃজিত মুখার্জি, সেও কিন্তু আছে। হ্যাঁ, এই গানটার আদ্যপান্ত জুড়ে রয়েছে হারমোনিকা যন্ত্রটির সুরেলা উপস্থিতি, আর সেটা বাজিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তাহলে হলো ডাবল 3 ডাইমেনশনাল ব্যাপার। তো এ তো বহুদিন আগে রেকর্ড হয়েছিল, বেডরুম ছবির জন্য রেকর্ড করা হয়েছিল এই গানটা, এবং এতদিন ডিজিটাল মিউজিকের প্ল্যাটফর্মগুলোতে এই গানটাকে খুঁজে পাওয়া যায়নি, কাজেই রিলিজ করতে হলো। এই ঘোষণাটা যে এটা যে আবার প্রকাশিত হবে, সেই ঘোষণাটা যেদিন আমি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম, সেদিন সিঙ্গার সংরাইটার আকিব হায়াত, যে একজন খুব প্রতিভাবান নতুন গায়ক সুরকার গীতিকার, সে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা ওখানে লিখেছিল, যেটা পড়ে আমি তার জবাবও দিয়েছিলাম। আমার মনে হয় এটা বেশ একটা ইন্টারেস্টিং কনভারসেশন। আকিব লিখল, দাঁড়ে দাঁড়ে দ্রুম গানে ডুবি সুবি আয় আয়ের পর যখন আবার সুবি ডুবি আয় আয়টা আসে, তখন ওই সুবিটা ডুবির আগে হয়তো না দিলেও চলতো, কিন্তু ওটা দিলে বলেই তুমি এত অনন্য। এত সাটল অথচ বুদ্ধিদীপ্ত এই শব্দের ওলটপালটটা যে মানুষ গানটা শুনে বুঝবে না এত গ্রুভি কেন লাগছে, অথচ সে অনুভব করবে যে গ্রুভি লাগছে অবশ্যই। ব্রিলিয়েন্টলি থট আউট রূপমদা। তো এর জবাবে আমি যেটা লিখি সেটা হলো এই, সুবিডুবি এটা হলো পপ সঙ্গীতের প্রচলিত একটা সাঙ্গীতিক বচন। এই গানে ঘুরিয়ে ফিরিয়ে এই শব্দ দুটো ব্যবহার করে এই বার্তা দিলাম, বাংলায় শব্দ দুটির অন্য মানে আছে যা সাহেবরা জানতো না। আমি যদি শুধু সুবিডুবি ব্যবহার করতাম, এই বার্তাটা পৌঁছতো না। ডুবি সুবি যেই আমি লিখলাম, শ্রোতার মনে হলো আমি আসলে ওই ইংরেজি পপ গানের যে সুবিডুবি, যেটা একটা ধ্বনিবাচক অব্যয় ছাড়া আর কিছু নয়, যেরকম লালা লালা, যেরকম নানা নানা, সেই রকমই একটা ব্যাপার, বা পারাপাম্পাম্পা, এই জাতীয় একটা ধ্বনি হলো সুবিডুবি, যার কোনো আলাদা করে মানে নেই। কিন্তু আমি যখনই ডুবি সুবি লিখলাম, তখনই শ্রোতার মনে হলো ওই ইংরেজি গানের সুবিডুবি বা ডুবি সুবি আমি বলছি না, বরং বাংলাতেই সুবি আর ডুবি এই দুটো শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যবহার করছি। আসলে এই কথাটা বেডরুম ছবির জন্য লেখা দাঁড়ে দাঁড়ে দ্রুম গানে দেওয়ার একটাই মানে হয়, শোয়ার চেয়ে ভরা ডুবি আর কি বা আছে সমাজ জীবনে। আমরা যেরকম রূপমান দ্য রক্সে আজকাল যে জিনিসটা করছি, সেটা হচ্ছে একটা গল্প পাঠের আসর বসাচ্ছি, এবং ব্রহ্মগুল
যেটা মীর আফসার আলীর যে ইউটিউব চ্যানেল, সেখানে গপ্প মীরের ঠেক বলে যে অনুষ্ঠানটা ওরা করে, সেখানে তো এই ব্রহ্মগুল প্রকাশিত হয়েছে। পুরোটা প্রকাশিত হয়নি, মানে 4 ঘন্টার একটা দীর্ঘ প্রেজেন্টেশনেও পুরো উপন্যাসটা কুলিয়ে ওঠা যায়নি, কিছু কিছু অংশ কেটে বাদ দিতে হয়েছিল। সেই অংশগুলো আমি এখানে পড়ে শোনাবো ঠিক করেছিলাম। আজকে আপাতত এই কাজটা আমি শেষ করে দেব। আর কি কিছু বাকি থাকবে না? থাকবে। ক্লাইম্যাক্সে আরও অনেক ডিটেলে লেখা ছিল, কি করে আশ্চর্যের নেতৃত্বে আরও 4 জন বিশিষ্টের যোগদানে একটা দল তৈরি হয়েছিল, কিভাবে তারা প্রিপেয়ার করেছিল ব্রহ্ম ঠাকুরের লিখে দেওয়া একটা চিত্রনাট্য অনুযায়ী নিজেদের অনুশীলন করেছিল, কিভাবে কি ছিল তাদের গোটা পরিকল্পনা, কিভাবে দলটার মধ্যেই কিছু কিছু সদস্যের মধ্যে লেগে গেছিল খটাখটি আর ঝগড়াঝাটি। সেই সমস্ত ডিটেল আর আমি এখানে পড়ে শোনাবো না, তার কারণ ব্রহ্মগুল যারা শোনেনি তাদের জন্য ক্লাইম্যাক্সটা ইন ডিটেল বলে দেওয়া একেবারেই ঠিক হবে না, আনএথিক্যাল হয়ে যাবে। অতএব ভবতোষ লাহিড়ী এবং আশ্চর্যের কথোপকথন, যেটা এই উপন্যাসের মোটামুটি মাঝামাঝি জায়গার ডেভেলপমেন্ট, সেই অংশটাই পড়ে শেষ করে ফেলা যাক, কি বলো? চিত্রপরিচালক ভবতোষ লাহিড়ী অত্যন্ত উত্তেজনা এবং উদ্দীপনা সহকারে তরুণ নায়ক আশ্চর্যকে তার নির্মীয়মান নতুন ছবির কাহিনী বর্ণনা করছেন। অব্যাহত থাকছে তার কারণে অকারণে হাজার হাজার বার কিন্তু শব্দটি প্রয়োগের পরিচিত মুদ্রাদোষ। ভবতোষ আশ্চর্যকে বললেন, আমরা দেখছি, কি দেখছি? দেখছি যীশুখ্রিস্ট ক্রুশে ঝুলছেন। একজন রোমান সৈন্য একটা বর্ষা বা বল্লম কিছু একটা দিয়ে তার পাজরে মারল খোঁচা। যিশুর পবিত্র রক্তে ভিজে গেল কিন্তু সেই বল্লমের ডগা। সিকান্দার যেমন বলেছিলেন, তার নাটকের কিন্তু প্রধান চরিত্র হলো এই বল্লম। কত শত সম্রাটের হাতে ইতিহাস জুড়ে এটার হাত বদল হয়েছে জানো? কনস্ট্যান্টাইন শার্লেম্যানের মালিকানায় থেকেছে, নেপোলিয়নের হাতে পড়তে পড়তে পড়েনি। হিটলার যেদিন এটা হারান সেদিনই কিন্তু তার মৃত্যু হয়। এই লেভেলের গল্প শুনেছ কখনো? আর এদের প্রত্যেকেই মনে করতেন এই বল্লম যার হাতে থাকবে সেই কিন্তু অপরাজেয় শাসক হবেন। বুড়ো রাজা শার্লেমান অপরাজিতই ছিলেন, এই বল্লম হাতে করেই কিন্তু যুদ্ধে যেতেন। একবার নদী পেরোনোর সময় নদীর জলে পড়ে যায় বল্লমটি, ব্যাস আর যায় কোথায়? শার্লেমানের পতন সেখানেই শুরু। বলছি আশ্চর্য, এই শার্লেমানের চরিত্রটা একটু দেখো না, তোমার ব্রহ্মদাদা যদি একটু পাঠটা করে দেন কি যে ভালো মানাবে। আচ্ছা তুমি কোনটা করবে বলো তো? কনস্ট্যান্টাইন করবে নাকি নেপোলিয়ন? আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি ভুঁড়িটা একটু কন্ট্রোল করি, একটা বাটারফ্লাই গোফ লাগিয়ে অ্যাডলফ হিটলারটা উতরে দিতে পারবো না? ওটা কিন্তু একটা স্বপ্নের চরিত্র জানো তো, আই মাস্ট ডু ইট। কি যে বলছেন ভবাদা, কিছু বুঝতে পারছি না। হিটলার বাংলায় বলে উঠবেন, ইহুদিদের জেলে ভরো, নেপোলিয়ন বাংলায় বলবেন, সৈন্যরা ঘোড়া ছোটাও, এগিয়ে চলো, ক্লান্তি কিসের, এইসব? না না, তা কেন বলবে, ধুত তেরি। চোখ পিটপিটিয়ে বললেন ভবতোষ। নিখুচি করেছে ডায়লগের। এসব তো পাসিং রেফারেন্স, ইতিহাসের রিক্রিয়েশন। এখানে বড় জোর একটা ধারাভাষ্য থাকতে পারে। এই ঐতিহাসিক চরিত্ররা আমার সিনেমায় কিন্তু কেউই কথা বলবেন না। সিনেমার আসল গল্প তো অন্য, সেটা এবার শোনো। বুড়ো সিকান্দার যখন বল্লম টল্লম নিয়ে এসব গল্প শোনাচ্ছেন, আমি মাঝে মাঝেই কিন্তু জেসমিনের দিকে তাকাচ্ছি। কি জানো তো, পরিচালকের চোখ। ভাবছি একে যদি একটা চরিত্র দেওয়া যেত স্ক্রিনে কি দারুণ লাগতো। একদম খেজুর পাতায় নুপুর বাজায় কে যায় যায়। হঠাৎ করেই বিদ্যুৎ ঝলকের মতোই মাথায় এসে গেল, হিটলারের হাত থেকে হারিয়ে যাওয়া এই দৈব বল্লম যদি নানা হাত ঘুরে অবশেষে এসে পড়ে পামির মালভূমিতে বসবাস করা এক ত্রয়োদশী কন্যার হাতে, আর তারপর ঘটতে থাকে নানা রকমের ভুতুড়ে কাণ্ড, কেমন হয়? খারাপ কেন হবে? ভালোই হবে। কিন্তু এই জেসমিনও তো বাংলা বলবে না, তাহলে কি এটা সাইলেন্ট ছবি হবে? শুধুই গান, আবহ আর ধারাভাষ্য? আজ্ঞে না হুজুর, জেসমিনকে ছাড়ো। এখানেই যে ভবতোষ লাহিড়ীর ব্রিলিয়ান্স সেটা লক্ষ্য করো। এখানেই তো আসল টুইস্ট, এখানেই তো আমার গল্পটা কিন্তু মৌলিক একটা সিনেমা। আমি এইখানেই ডক্টর ব্রহ্ম ঠাকুরকে ভুলে গিয়ে
রবীন্দ্রনাথ ঠাকুরে আশ্রয় নিলাম। কাবুলিওয়ালা গল্পের সেই রহমত আর মিনিকে মনে আছে তো? এবারে আমার গল্পের রহমত ধরা যাক একটু গন্ডগোলের লোক। ছোটবেলাতেই সে মিনিকে চুরি করে নিয়ে চলে এলো তার দেশে, অর্থাৎ একদম এই পৃথিবীর ছাদে। এবারে সে মেয়েটিকে তার কন্যা হিসেবেই কিন্তু পালন করেছে নিজের বাড়িতে। বাড়িতে সারাদিন মেয়েটি একা থাকে, বাংলা ভাষায় নিজের মনে কথা বলে, আর রহমত নানাভাবে উপার্জন করে, রোজগার করে আনে। সে মিনির কাছ থেকে ভালোবেসেই শিখে নিয়েছে ভাঙা বাংলায় কথা বলা। রহমত তার পুরনো খারাপ জীবন থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু তার সবসময় ভয় পুরনো কাজের সঙ্গীরা যদি তার বাড়িতে হামলা করে মিনির কি হবে। যাই হোক, একবার বাজারে পুরনো জিনিসের দোকানে রহমত বাহারি অস্ত্রের মতো কিছু একটা কিন্তু দেখতে পেল। মিনির জন্য কিন্তু তা সে কিনে আনে, ভাবে সেটা তার কাছে থাকলে সারাদিন একলা থাকবার সময় কোনো বিপদ হলে মেয়েটা কিন্তু সামলে নিতে পারবে। এদিকে রহমত জানে না এটাই হলো সেই যিশুর রক্ত লেগে থাকা ঐতিহাসিক বল্লম। এর প্রভাবেই কিন্তু ঘটতে শুরু করলো নানা রকম আজব ঘটনা। আশ্চর্য তারিফপূর্ণ চোখে ভবতোষ লাহিড়ীর হাসি মুখের দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক দারুণ ভেবেছেন, সন্দেহ নেই। শেষটা যদি ঠিকঠাক লিখতে পারেন জমে যাবে। সে শুধু বলল, পৃথিবীর ছাদে। আপনার বলা 4টে নাম মানে পাজরে রক্ত, পিতা পরম গুরু, আর পৃথিবীর ছাদে বোবা নিরাশা না কি যেন আরও একটা আছে, তার থেকে এটাই বেছে নিলাম। খালি মেয়েটির বয়ঃসন্ধির একলা মনের সঙ্গে পামির মালভূমির এই যে দিগন্ত বিস্তৃত শূন্যতা, তার একটা তুলনা টানুন আর সেটাকেই গুরুত্ব দিন, ছবিটা দাঁড়াবে। আর আপনার স্মৃতি ভল্লুককেও ফিরিয়ে আনুন মেয়েটি স্বপ্নে। ওই চরিত্রটা আপনার তুরুপের তাস, এটা মানেন তো? পকেটে আজও ক্যারি করছেন নাকি ভাল্লুকের হাঁ করা মুখের মুখোশ? আসলে ভবতোষ লাহিড়ী নিজেরই পরিচালিত পলাতক ছবিতে এবং পলাতক পূর্ব নামের ছবির একটা বিশেষ ফ্ল্যাশব্যাক দৃশ্যে ভাল্লুকের মুখোশ পরে নানা রকম অ্যাকশন সিকোয়েন্সে অনবদ্য দাপাদাপি ও ছোটাছুটি করবার পরে সেই চরিত্র অর্থাৎ স্মৃতি ভল্লুক অবিশ্বাস্য জনপ্রিয়তা পায়। পথে ঘাটে প্রায়ই দেখা যায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভাল্লুকের মুখোশ পরে হাঁটছে। কাজেই ভবতোষ এই মুখোশটা সবসময় সঙ্গে রাখেন, মাঝে মধ্যে ইচ্ছে হলে যাতে তিনিও পড়তে পারেন। এখন অবশ্য কাঁধ ঝাঁকিয়ে বললেন, নো, অ্যাবসলিউটলি নট। ভল্লুকের মাথার সেই জঘন্য মুখোশটা পরে ভল্লুকের ডাক নকল করে আবার সেই ঘ্র্যাকাও করি আর কি। খেপেছ? ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছিল কিন্তু ওই চরিত্রটা। বহু কষ্টে মায়া ত্যাগ করেছি। এই যে দেখো, পকেট বিলকুল ফাঁকা। শোনো আশ্চর্য, তুমি কিন্তু হেল্প করবে। আমার বাজে অভ্যেসগুলো কিন্তু দূর করতেই হবে। এই বেশি বেশি কিন্তু বলা, এই চোখ পিটপিটানি, এই ভল্লুকের মুখোশ পরা, এই ঘ্র্যাকাও করে খেকিয়ে ওঠা পাগলের মতো। নো, নট এনিমোর। এসব কিন্তু চলবে না। আর কি বললে তুমি? ছবির নাম পৃথিবীর ছাদে? ছি, এটা কোনো নাম হলো? ধুর আশ্চর্য, তুমি ছবির নামের কিন্তু কিছুই বোঝো না। বাদ দাও, ছবির নাম আমি মনে মনে ঠিক করেই রেখেছি। কোন নামটা পরে বলবো। তোমার চয়েসের সঙ্গে মিলল না, টু ব্যাড। সে আর কি করা যাবে। তুমি কিন্তু আমার সঙ্গে আমার টিমে থাকো, ছবিটা জমিয়ে দেব ইনশাল্লাহ। প্রায় যেন অর্ধেক আরব বেদুইন হয়েই গেছেন ভবতোষ, এমন মেজাজেই বললেন। তবে একটা জিনিস কিন্তু আমার লাগবে। গল্পের অথেন্টিক ডিটেইলিংয়ের জন্য জিনিসটা পাওয়া কিন্তু খুব জরুরি। আর এই জিনিসটা আমায় দিতে পারেন একমাত্র, না রবীন্দ্র কিন্তু নন, আবার ব্রহ্মনাথে ফিরতে হচ্ছে। আমায় এই জিনিসটা দিতে পারবেন একমাত্র তোমার গুরুদেব, একমেবা দ্বিতীয়ম, ডক্টর ব্রহ্ম ঠাকুর। কি সেই জিনিস? আশ্চর্য উৎসুক হয়ে জিজ্ঞেস করল। ভবতোষ আবার দু হাতের আঙুল ফাঁক করে ফিল্ম মেকারের কায়দায় সামনে হাত বাড়ালেন। তারপর বললেন, জিনিসটা হলো এক অতি সূক্ষ্ম পর্দা, অরিজিনাল পশমিনা, মানে ভেড়ার পশম থেকে তৈরি। মাপ হলো 8 ফুট বাই 5 ফুট। এই পর্দার উপরেই আঁকা আছে যিশুর জীবনের 4টি অতি প্রাচীন ছবি। সিকান্দার সাহেব বলে দিয়েছেন, ফর মেকিং আ মুভি অন দিস সাবজেক্ট ইউ কিন্তু মাস্ট ফলো দ্য ডিটেলস ডিপিক্টেড অন দিস এক্সকুইজিট পিস অফ আর্ট। আশ্চর্য, বুঝতে পারছো তো? এই পর্দাটা কিন্তু আমার চাই। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল, সৌভিক নিজেই একটা স্লোগান লিখেছিল। অদ্ভুত সুন্দর স্লোগান লিখে সবাইকে প্রলুব্ধ করলেও, মানে আমাদের হবু স্লোগান লেখকদের
যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত করলেও এখনো পর্যন্ত কেউ সেই দুঃসাহস দেখাননি। অর্থাৎ এখনো পর্যন্ত একটিও নতুন স্লোগান এসে পৌঁছয়নি। অতএব ধুলি ধূসরিত আলমারির তাকে তোলাই রইল এই পুরস্কার। ROTR Uno Fan of the Week। আর অন্য যে পুরস্কার, যেটা হলো সেরা পত্রলেখকের বা পত্রদাতার পুরস্কার, সেটা জিতে নেবে যে তার নাম কিন্তু আগের সপ্তাহেই ঘোষণা করে দিয়েছি। আমাদের পুরনো রীতি অনুযায়ী খানিকটা খ্যাপামি করে তাকে কি পুরস্কারটা চিঠি পড়বার আগেই দিয়ে দেব? না, এবার থাক, পরের সপ্তাহেই দেওয়া যাবে। তবে তার নামটা আরেকবার জানিয়ে রাখি। তার ডাক নামটা খুব সুন্দর, যে বারবার বলতে ভাল লাগে। নামটা হলো খ্যাপা। খ্যাপা নামটা বলতে ভালো লাগে তার কারণ আমিও তো খ্যাপা। আরেকজন খ্যাপাকেও চিনি। সে হচ্ছে গান লেখা, সুর করা এবং গান গাওয়ার খ্যাপা। তার নাম আকিব হায়াত। খ্যাপা শব্দটা অবশ্য আদর করেই বললাম। আসলে আমরা তো সবাই খ্যাপা, মানে আমরা যারা গান বাজনা করছি, যারা ছবি আঁকছি, যারা নাটক করছি, যে কোনো রকম কাজেই যারা প্রতিদানে কি পাবো না পাবো সেসবের হিসেব না করেই ঝাঁপিয়ে পড়ছি, তাদের তো খ্যাপাই বলা যায়, তাই না? আকিবের সঙ্গে আমার একটা খুব ইন্টারেস্টিং কমিউনিকেশন একটু আগে সবার সঙ্গে শেয়ার করেছি। আরেকটা কমিউনিকেশনও আমাদের হয়েছিল, সেটা হলো আকিবের একটা মিউজিক ভিডিওতে আমি অবতীর্ণ হয়েছিলাম। সেখানে আমার কোনো কণ্ঠদানের ব্যাপার ছিল না, মানে আমি গান গাইনি, কিন্তু ওর গানের ওই চিত্ররূপে ও বলেছিল আমাকে একটু অভিনয় করতে হবে, সেটা আমি করেছিলাম। মজার ব্যাপার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে এই গানের যে সংস্করণ পাওয়া যায় তার ইনলেতেও আমার এবং আকিব এই দুজনের ছবিই আছে। এই ব্যাপারটা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমাদের খুব কাছের মানুষ পূর্ণদাস বাউল, তার ভাই লক্ষণ দাস বাউল, এই দুজনের ছবি কিন্তু বব ডিলানের একটা অ্যালবামের কাভারে ছিল। অ্যালবামটার নাম হচ্ছে জন ওয়েসলি হার্ডিং, 1967 সালের অ্যালবাম। অ্যালবাম কাভারে দেখা যাচ্ছে যে পূর্ণদাস এবং বব ডিলান এরা সবাই দাঁড়িয়ে আছেন, কিন্তু পূর্ণদাসের গলা ওই অ্যালবামে নেই। পূর্ণদাস বাউল এবং বব ডিলান এরা আসলে খুব ঘনিষ্ঠ বন্ধু। পূর্ণদাস বাউলের একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম আমি বাংলা রক ম্যাগাজিনের জন্য। সেখানে তিনি এই বব ডিলানের সঙ্গে ঘনিষ্ঠতার একটা দীর্ঘ বৃত্তান্ত শুনিয়েছিলেন আমাদের। তো এটা খুব মজাদার বিষয় নয় কি? একটা অ্যালবামে একজন গাইলেন না, অথচ তার ছবি থাকলো সেই অ্যালবামের প্রচ্ছদে। এরকমই তো একটা মেলবন্ধন হয়েছে আকিব হায়াতের সঙ্গে আমার। গানটার নাম হলো মৃতের চিঠি। মৃতের চিঠি মানে একটা ভয়ঙ্কর মৃত্যু ঘটে যাবে, মৃত্যুর পর যেরকম লোকে আর ফেরত আসে না সেরকম ঘটনা ঘটবে তা কিন্তু নয়। আমরা ফেরত আসবো আমাদের আড্ডা নিয়ে, গান নিয়ে, এবং অবশ্যই খ্যাপার লেখা একটা চিঠি নাকি দুটো চিঠি নিয়ে, সে দেখা যাবে পরের শুক্রবার রাত ঠিক 8টায়। ততক্ষণের জন্য বিদায়।